পুরো কমে গেছে, তাই না? আমার সুন্দর বাড়ছিল, মেল্টিং পয়েন্ট কমে গেছে। কেন কমেছে? তার কারণ ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত? 25। ইলেকট্রনিক কনফিগারেশন S2D5, S2D5, 4s2 3d5। ডিতে আমার 5টা ইলেকট্রন, এসে হচ্ছে আমার কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। আচ্ছা, ম্যাঙ্গানিজের আমার কেন কমলো? চল দেখ কেন কমলো। এটা তোর সিলেবাসে আছে কি? সেটা সিলেবাসে নেই, এই ফ্যাক্টে যাচ্ছি না আমি। ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম বাদ দে, তুই আর সিম্পলি ওখানে মনে রাখ, ওই লাইনটা মার্ক কর ওই ডায়াগ্রামের পাশে, অ্যানোমালাস ভ্যালু অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম। এই কোশ্চেন আসে না ভাই, এখন অবধি কোথাও আসেনি, কোনো বোর্ডে এসে কোনো স্কুল কোথাও আসেনি ম্যাঙ্গানিজের কেন কম। এটা তো এই এত সিম্পল ফ্যাক্টর দিয়ে এগুলো এক্সপ্লেনও করা যাবে না ম্যাঙ্গানিজের কেন কম। জাস্ট তুই ওখানে মার্ক করে রাখ অ্যানোমালাস ভ্যালুস অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম, মানে ম্যাঙ্গানিজ আর টেকনিশিয়ামের ইউজুয়ালি কম হয়। পরেরটা আচ্ছা, তারপরে একটা ফিগার আছে, তো আরেকটা ফিগার দেখ আছে তারপরে। ফিগারটা হচ্ছে এই ফিগারটা, দেখ এরকম একটা ফিগার আছে, এই ফিগারটা বার কর। এই ফিগারটা থেকে কোশ্চেন লাস্টের একটা স্কুলে দেখেছিলাম। এটা কিসের কোশ্চেন ভালো করে দেখ, এটা বোঝার মতন আছে। এটা হচ্ছে তোর রেডিয়াস ভার্সেস অ্যাটমিক নাম্বার। কার কার আছে আমি এর মধ্যে ভাই দেখবো হচ্ছে একমাত্র 3Dটা। 3D আমার কোনগুলো কোন কালিতে রিপ্রেজেন্ট করেছে তুই ওখানে দেখে বুঝে যা 3D কোনটা বলেছে। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক যেটা আছে সেই কালিরটা করেসপন্ডেন্ট তুই দেখছিস, বাকিগুলো আমি একইভাবেই দেখবো। দেখ দেখ ভাই, এই হচ্ছে আমার পিরিয়ডিক টেবিলের পার্ট, যেখানে আমি কোথায় আছি, এই হচ্ছে আমার 3Dর পার্ট, এটা হচ্ছে আমার 3D। এখন আমি যখন ভাই 3 থেকে 12 দিকে যাব, ইউজুয়ালি আমি লেফট টু রাইটে যাচ্ছি পিরিয়ডিক টেবিলে। পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে গেলে সাইজ আমার বাড়ে না কমে? কমে। কোন ক্লাসে পড়েছিলাম বলতো? ক্লাস 9-এ। পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে গেলে আমার সাইজ কমে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় বলে, নিউক্লিয়ার চার্জ বাড়ে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নাম্বার বাড়ছে, ওই জন্য নিউক্লিয়াস আমার টানবে বেশি। নিউক্লিয়াসের মধ্যে আমার ভাই প্রোটন নাম্বার বাড়ছে, ওই জন্য আমার টানবে বেশি। তো এই নিউক্লিয়ার চার্জের কনসেপ্ট, অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জের কনসেপ্ট আমার হয় না। কোন কনসেপ্টটা? নিউক্লিয়ার চার্জ ডেন্সিটি, সেটা আমি ক্লাস 11-এ বলেছিলাম, এখন আমার ওগুলো জানার দরকার নেই, কোনো দরকারও নেই। নিউক্লিয়ার চার্জ ডেন্সিটি, ওখান থেকে ভাই আরেকটা টার্ম আমি জানি ভাই, সেটা হচ্ছে আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সোজা কথা, জেড স্টার দিয়ে ডিনোট করতো, ক্লাস 11-এ পড়েছিলাম। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে একটা টার্ম আমি ক্লাস 11-এ পড়েছিলাম পিরিয়ড টেবিল চ্যাপ্টারে। আচ্ছা, বাঁ দিক থেকে আমি যত ডান দিকে যাব, লেফট রাইট যত যাব, তত আমার কি হচ্ছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, ঠিক আছে? বাড়লে আমার কি হবে? বাড়লে হচ্ছে আমার ভাই টানবে বেশি, তাহলে টানার জন্য আমার সাইজ কমছে। তাহলে 3 থেকে আমি 12-র দিকে যাবো ভাই, তাহলে ভাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়াস আমার ইলেকট্রনকে বেশি টানবে, তাহলে ওর জন্য আমার সাইজ কমছে, ঠিক আছে? তাহলে সাইজ ইউজুয়ালি ডিক্রিজ করছে। এই জন্য গ্রাফের ইনিশিয়াল পার্টে আমি কি দেখতে পাচ্ছি বলতো? দেখ সাইজ আমার আস্তে আস্তে এরকম নিচের দিকে নেমেছে, ঠিক আছে? বুঝতে পারলাম। এইবারে ব্যাপারটা এতটাও সোজা না, কারণ এখানে দুখানা ফ্যাক্টর আছে। আরেকটা সেকেন্ড ফ্যাক্টর কি? যত আমার ভাই ইলেকট্রন ঢুকতে থাকে, এগুলো সব ডি এর মধ্যে ইলেকট্রন ঢুকছে। হাসছিস কেন বলতো? হাসি পাচ্ছে, কী জন্য হাসি পাচ্ছে বল একটু শুনি, বল একটু বল, কী জন্য হাসি পাচ্ছে বল? কি মাইক বাচ্চা বলে হাসি পাচ্ছে? তাহলে ক্লাস 12-এর বোর্ড এক্সামের ডেট বলে দিয়েছে বলে হাসি পাচ্ছে? কেমিস্ট্রি এক্সাম সামনে আসছে, প্রি বোর্ড স্টার্ট হচ্ছে, এই জন্য হাসি পাচ্ছে? হ্যাঁ, কী জন্য বল তাহলে হাসি পাচ্ছে? অকারণে হাসছিস? এমনি এমনি হাসছিস?
নাকি হাসির মতো কোনো টপিক চলছে এখানে? হাসতেই পারিস, কেউ আটকাবে না ভাই তোকে। হাসি খুশি থাকা ভালো অবভিয়াসলি, কিন্তু কখন হাসবো সেটাও আমাকে জানতে হয় ভাই। অবভিয়াসলি ভাই আমি হাসি খুশি থাকবো, তাই বলে এরকম না যে ভাই দুটো লোকের সাথে কথা বলছি দুম করে হাসলাম মাঝখানে। তুই কোনো টিকিট কাউন্টারে যখন টিকিট কাটতে আসে তখন হাসতে হাসতে বলিস আমার একটা শিয়ালদার টিকিট দিন? বলিস না নিশ্চয়ই। সে তুই জীবনে যতই হাসি খুশি থাকিস, পুলিশ স্টেশনে গিয়ে তুই হেসে হেসে নিশ্চয়ই বলবি না ভাই আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমার একটা কমপ্লেন লজ করে দিন, বলবি? তাহলে ভাই লেফট টু রাইট আমি যাচ্ছি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমার বাড়লো, সাইজ আমার কমছে, খুব ভালো কথা। এই ফ্যাক্টরটার জন্য আমার ফার্স্টে কমবে। এখানে সেকেন্ডে আরও একটা ফ্যাক্টর আছে। কোন ফ্যাক্টর? আমি যত লেফট টু রাইট যাচ্ছি, কৌস্তব তোর আর 10 মিনিট, ডি এর মধ্যে আমার আস্তে আস্তে ইলেকট্রন ঢুকছে। ডিতে প্রথমে ছিল একটা, দুটো, তিনটে, এইভাবে ঢুকছে ইলেকট্রন। এইবারে ভাই একটা সময় পরে কী হবে দেখ, নতুন যে ইলেকট্রনগুলো ঢুকবে তাকে ভাই এরা যারা বসে আছে ওরা পুরোপুরি রিপেল করতে শুরু করে দেবে, স্বাভাবিক ভাই রিপালশন স্টার্ট হবে। তাহলে আগেও রিপালশন হচ্ছিল, পরেও রিপালশন হবে। তাহলে আগে আমি শুধুমাত্র রিপালশন ফ্যাক্টরের কথা যদি ভাবতাম, তাহলে রিপালশন হলে কী হবে ভাই, ধাক্কা ধাক্কা যদি হয়, ঢুকতে না দেয়, তাহলে স্বাভাবিকভাবেই সাইজ বেড়ে যাবে। কারণ যে ইলেকট্রনগুলো ঢুকছে ওদেরকে ভিতরে আসতে পারছে না, ওরা বাইরে থেকে যাবে, তাহলে বাইরে থাকলে আমার সাইজ বাড়বে। তাহলে দুখানা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে আমার কি ভাই, টানবে বেশি, যেহেতু আমার নাম্বার অফ প্রোটন বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, যেন টানবে বেশি, তাহলে আমার সাইজ কমবে। তাহলে এই ফ্যাক্টরটার জন্য আমার সাইজ কমে যাওয়ার কথা। প্রথমে আমার বেসিক্যালি ভাই এই ফ্যাক্টরটা ওভারকাম করে যায়। কাকে ওভারকাম করে? রিপালশনের ফ্যাক্টরটাকে। মাঝ বরাবর যাওয়ার পরে আমার কী হয় ভাই, এটা আর তখন কাজ করতে পারে না, তখন আমার রিপালশন ফ্যাক্টরটা হচ্ছে জেড স্টারটাকে ওভারকাম করে যায়। বুঝতে পেরেছিস? তাহলে রিপালশন ফ্যাক্টরটা যখন জেড স্টারটাকে ওভারকাম করে, তখন আমার স্বাভাবিকভাবেই সাইজ আবার বাড়তে থাকে। ওই জন্য আমার কী হয়েছে ভাই, ওই জন্য সাইজটা কমে গিয়ে তারপর আবার বেড়েছে। এই হচ্ছে আমার আলটিমেট রিজন। তোকে পরীক্ষাতে এটা কী জিজ্ঞেস করতে পারে, লাস্টের একটা স্কুলেই করেছিল, সেটা করেছিল কি, করেছিল হচ্ছে ডায়াগ্রামটা দিয়ে বলেছে, কোশ্চেনটা নিয়ে চলে যা, ডায়াগ্রাম দিয়ে জিজ্ঞেস করেছিল ভাই যে কমে গিয়ে কেন বেড়ে গেছে। এটার অ্যান্সার কি? চলে, এটার অ্যান্সার লেখা হচ্ছে বইয়ের মধ্যে। মার্ক কর, শুরু কর। আচ্ছা, এটা মার্ক করতে হবে না, এটা মানে আমি কালকে তোকে পাঠিয়ে দিয়েছি, একটু মিনিট। এটা আমার পাঠানো আছে। কোথায় আছে? কালকে পাঠানো আছে। এক্সপ্লেন ভেরিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াই ফর ফার্স্ট রো অফ ট্রানজিশন মেটালস ইন পিরিয়ডিক টেবিল। এটা আমার কালকে পাঠানো আছে, ঠিক আছে? এই জিনিসটা আমার পাঠানো আছে, তাহলে আমি আর এটা বইয়ের মধ্যে মার্ক করছি না, সুন্দর করে লেখা আছে, সুন্দর করে পাঠানো আছে এটা কালকে। ফার্স্ট রোতে আমার লেফট টু রাইট গেলে ভেরিয়েশনটা কীরকম হয় দেখবি, ওর মধ্যে লেখা আছে, প্রথমে ডিক্রিজ করবে তারপর আবার ইনক্রিজ করবে, সুন্দর করে এটা লেখা আছে। এই কোশ্চেন কিন্তু চাইলে আসতে পারে। চল তারপরে চলে যাব হচ্ছে, তারপরে একটা টেবিল আছে, বড় করে একটা টেবিল দেওয়া। টেবিলের মধ্যে দেখ, জাস্ট একটা ইনফরমেশন আমি মনে রাখবো, কোনটা? ফার্স্ট রো ট্রানজিশন এলিমেন্টগুলোর মধ্যে, ফার্স্ট রো ট্রানজিশন যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনের ভ্যালু, জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনের ভ্যালু খুঁজতে থাকোর মধ্যে 126, সবচেয়ে কম। ফার্স্ট রো এলিমেন্টগুলোর মধ্যে জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনের ভ্যালু সবচেয়ে কম। কেন? তার কারণ ভাই জিঙ্কে পুরোপুরি ফুলফিল্ড ইলেকট্রন আছে। ফুলফিল্ড যদি থাকে তার মানে ভাই কোনো মেটালিক বন্ড ফর্মই করতে পারেনি, তাহলে ভাঙা কোনো ব্যাপার না, ঠিক আছে? ওই জন্য হচ্ছে আমার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনের ভ্যালু সবচেয়ে কম। এই ধরনের একটা কোশ্চেন মনে হয় পাঠিয়েছি কালকে, না পাঠালে আমি পাঠিয়ে দেবো, আমি দেখে পাঠিয়ে দেবো। তারপরে দেখ আবার একটা এক্সাম্পল স্টার্ট হয়েছে। এক্সাম্পলের মধ্যে লেখা আছে কি ভাই, এক্সাম্পলের মধ্যে আছে হচ্ছে হোয়াই ডু দ্য ট্রানজিশন এলিমেন্টস এক্সিবিট হায়ার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। এটা পাঠানো আছে, এটা আমি এখান থেকে মার্ক করছি না। আচ্ছা চল তারপরে চলে যাব হচ্ছে ভাই একদম,
তারপরে দেখ, বইয়ের মধ্যে খোঁজ 4.3.4 অক্সিডেশন স্টেট বলে হেডিং দেওয়া আছে। 4.3.4 অক্সিডেশন স্টেট আছে কি? আচ্ছা, ওর মধ্যে কিছু কিছু জিনিস মার্ক করব। দেখ, ম্যাক্সিমাম সবারই আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি কমন অক্সিডেশন নাম্বার কথা বলতো +3। এটা ল্যান্থানামের হয়, যদিও তোকে এখানে জিজ্ঞেস করে না। আচ্ছা, এর মধ্যে আমি মার্ক করবো, বলছি কোনটা মার্ক করতে হবে বলছি। ওই টেবিলটার নিচে 3 নাম্বার লাইন কি আছে, ম্যাঙ্গানিজ exhibits all the oxidation states from +2 to +7। ম্যাঙ্গানিজ সবকটা অক্সিডেশন নাম্বার শো করে +2 থেকে +7। এটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে হুইচ ট্রানজিশন মেটাল শোজ অল দ্য অক্সিডেশন স্টেট ম্যাঙ্গানিজ। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে দেখ ভাই, তোর কাছে 4টে এলিমেন্ট দেওয়া, কম্পাউন্ড দেওয়া আছে। কী কী কম্পাউন্ড? TiO2, VO2, CrO4 -2 আর MnO4 দেখতে পাচ্ছিস? আচ্ছা, প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার মাথার উপরে দেওয়া আছে, এলিমেন্টগুলোর মাথার উপরে দেওয়া আছে ওদের অক্সিডেশন নাম্বার। টিআইও2তে টাইটানিয়াম হবে +4। কীভাবে হবে? ক্লাস 11-এর কনসেপ্ট অ্যাপ্লাই করবো, ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্ট অ্যাপ্লাই করবো। টাইটানিয়ামের আমি জানি না, তার মানে হচ্ছে কত x, অক্সিজেনের হচ্ছে ভাই -2, ও এর হচ্ছে -2, তাহলে x + -2 × 2 = 0, তাহলে x = +4। অক্সিডেশন নাম্বার আমি প্রত্যেকটা এইভাবে বার করবো, আমি মুখস্থ করে যাচ্ছি না অক্সিডেশন নাম্বার। এইখান থেকে একটা কনসেপ্ট আছে কি ভাই, অক্সিডেশন নাম্বার যত বেশি হবে অ্যাসিডিটি আমার তত বেশি হবে, ঠিক আছে? অক্সাইডের অ্যাসিডিটি আমার তত বেশি হয়। তাহলে বইয়ের উপরে নিচে জায়গা আছে, সেখানে তুই লিখে রাখ, লেখ অক্সিডেশন নাম্বার directly proportional to acidity of oxide. Oxidation number directly proportional to acidity of oxide. Oxidation number directly proportional to acidity of oxide. তোকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে এই 4খানা তোকে দিয়ে দেবে, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু করেছে, সিবিএসসি তো চাইলে করতে পারে। 4খানা অক্সাইড দিয়ে তোকে জিজ্ঞেস করবে ভাই এদের অ্যাসিডিক বিহেভিয়ারের অর্ডার কী হবে। আমি কী দেখবো ভাই, সিম্পলি আমি এদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দেখবো, যার আমার বেশি তার আমার অ্যাসিডিক বিহেভিয়ার সবচেয়ে বেশি। তো বুঝে গেছি, তাকে এখানে আমার 4জন, তাহলে অর্ডার কী হবে, অর্ডার তুই লিখতে পারছিস। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখ, একটা এক্সাম্পল বলে দেওয়া আছে বক্সের মধ্যে। কী দেওয়া আছে কোশ্চেন? নেম আ ট্রানজিশন এলিমেন্ট হুইচ ডাজ নট শো ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। একটা কোশ্চেন তোকে পাঠিয়েছিলাম আছে, হোয়াই ট্রানজিশন মেটাল শোজ ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। এটা পাঠানো আছে, দেখবি। তার কারণ কি? কারণ এদের ভাই ডি এর মধ্যে ডিফারেন্ট আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যেটা ইচ্ছা ছাড়তে পারে, ওই জন্য আমার ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। স্ক্যান্ডিয়ামের আমার আউটার মোস্ট আছে কটা? একটা মাত্র ইলেকট্রন, তো একটাই ছাড়তে পারবে, তাহলে ভাই ওর অক্সিডেশন নাম্বার একই হবে, স্ক্যান্ডিয়াম +1। এই হচ্ছে আমার অ্যান্সার। এটা আমি তোকে পাঠিয়ে দেবো, মনে হয় পাঠিয়েছি, দেখতে হবে, দেখে আমি পাঠিয়ে দেবো। সরি, 3টে ছাড়তে পারবে, 2 আর 3। স্ক্যান্ডিয়ামের হচ্ছে আমার 3। চল, তারপরে এবার একটু খাতায় হেডিং দে, লেখ ইলেকট্রোড পোটেনশিয়াল and stability of oxidation state. Electrode potential and stability of oxidation state. Electrode potential and stability of oxidation state.
ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট। আচ্ছা দেখ, বেসিক্যালি এখানে আমার একটু ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের কনসেপ্টও লাগবে, এমন কিছু হাই লেভেলের কনসেপ্ট নয়। আমি বেসিক্যালি ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমি স্ট্যান্ডার্ড জিনিসেই নিচ্ছি, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আমার হবে। কীভাবে রিপ্রেজেন্ট করি? ইউজুয়ালি রিডাকশনের টার্মে আমি রিপ্রেজেন্ট করি। ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়েছিলাম রিডাকশনের টার্মে আমি রিপ্রেজেন্ট করতাম। এবারে ধর এই যে এতগুলো মেটাল আমি সবার জন্য ধর এরকম বলছি, তাকে ইন জেনারেল তোকে বললাম M+2/M, এটাই আমার রিডাকশন পোটেনশিয়াল হবে। রিডাকশন মানে আমি কীভাবে বুঝছি এটা রিডাকশন না অক্সিডেশন, কীভাবে বুঝবো এটা রিডাকশন না অক্সিডেশন? আমি দেখেই বুঝতে পারছি, অক্সিডেশন নাম্বার দেখে বুঝতে পারছি। ছিল আমার +2, এখানে হয়ে গেছে 0, +2 থেকে 0 মানে আমার কী ভাই? রিডাকশন। এসব জিনিস আমি তুই ইলেকট্রোকেমিস্ট্রির ভরিয়ে ভরিয়ে করেছি। তাহলে এটা আমার বেসিক্যালি রিডাকশন পোটেনশিয়ালের টার্মে আমার রিপ্রেজেন্ট করছে, এরকম রিডাকশন পোটেনশিয়ালের টার্মে আমার এটা রিপ্রেজেন্ট হচ্ছে। আচ্ছা এইবার মনে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা জিনিস পড়েছিলাম। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমার পুরো জিনিসটা কিসের টার্মে ছিল? রিডাকশন পোটেনশিয়ালের টার্মেই ছিল। রিডাকশন পোটেনশিয়ালের টার্মেই ছিল। রিডাকশন পোটেনশিয়ালের টার্মে এটাও ছিল ভাই, উপরের দিকে যারা আছে, উপরের দিকে যারা থাকতো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, মনে আছে আমি তো এখানে যেটা করেছিলাম, এটা তোকে পাঠিয়েছিলাম গ্রুপের মধ্যে, একটা পাঠানো আছে, বলেছিলাম ওটা মুখস্থ করতে হবে না, কেউ ওটা মুখস্থ করে না। আমার মাঝখানে ছিল হাইড্রোজেন, উপরে আমার কি ছিল বলতো? লিথিয়াম, নিচে আমার ছিল হচ্ছে ফ্লুরিন, এই একটা কাপেল ছিল। লিথিয়ামের করেসপন্ডিং ভ্যালুটা ছিল হচ্ছে আমার নেগেটিভ, হাইড্রোজেনের ছিল হচ্ছে 0, ফ্লুরিনটা ছিল হচ্ছে পজিটিভ। যদি আমি তোকে এইভাবে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিই, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আমার কী হতো বলতো? ওরা ভালো অক্সিডাইজিং এজেন্ট হয় না রিডিউসিং এজেন্ট হয়? উপর থেকে তো নিচের দিকে যাবো তত আমার কী হয়? ভালো ওরা অক্সিডাইজিং এজেন্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই, তখন তোকে আমি বলেছিলাম যত আমার ভাই ই সেলের ভ্যালু যত আমার হবে পজিটিভ, তত আমার ডেল্টা জির ভ্যালু নেগেটিভ হবে। কারণ আমার কাছে ইকুয়েশন আছে কি? ΔG0 = -NF E0 সেল, বহুদিন আগে পড়েছি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে। ΔGর সাথে ই এর রিলেশন তোকে বার করতেই তো ওখানে ভাই সেলটা স্পন্টেনিয়াস হবে, রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, বহুদিন আগে এগুলো করা আছে। নতুন কিছু আমি তোকে বলছি না, তোর ক্লাস 12-এর সিলেবাস শেষ, তুই এখন বাড়িতে নিজের মতন রিভাইজ করা স্টার্ট করে দিয়েছিস। অত তো তোকে বলা যাবে না, না রিভাইজ কর, অত কে বলবে তোকে? ঠিক আছে, তাহলে তুই নিজের মতন রিভাইজ করা স্টার্ট করে দিয়েছিস। তাহলে ভাই ΔG যত বেশি হবে তত আমার স্বাভাবিক ভাই ΔG ভ্যালু যত নেগেটিভ হবে তত হচ্ছে আমার ভাই রিয়াকশন হবে স্পন্টেনিয়াস। এই জন্য নিচের দিকে যারা থাকতো ওদের আমার কী হবে ভাই? নিজেদের রিডাকশন আমার স্পন্টেনিয়াস হতো। খাতা মধ্যে দেখবি লেখা আছে, যত আমি উপর থেকে নিচের দিকে যেতাম ওদের নিজেদের আমার কী হতো? রিডাকশনটা তত আমার স্পন্টেনিয়াস হতো। যদি আমার ওদের নিজেদের রিডাকশন স্পন্টেনিয়াস হয় তাহলে আমার কী হতো বলতো? নিজেদের রিডাকশন হবে স্পন্টেনিয়াস, অন্যকে করবে অক্সিডাইজ, ওই জন্য আমার ছিল হচ্ছে ওরা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই তত আমার কী হতো? ওরা অক্সিডাইজিং এজেন্ট হতো। এগুলো ইলেকট্রোকেমিস্ট্রির খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে। এইবারে দেখ এখানে আমার কি হচ্ছে ভাই? +2 থেকে 0-র দিকে যাচ্ছে। এই ভ্যালুটা স্বাভাবিকভাবেই, এই ভ্যালুটা এটা আমি ইন জেনারেল রিপ্রেজেন্ট করছি, এই ভ্যালুটা যত আমার পজিটিভ হবে, এই ভ্যালুটা আমার যত পজিটিভ হবে দেখ ভাই তত ইজিলি M+2 M এ কনভার্ট হয়ে যাবে, তাই তো? কি বললাম বল বল কি বললাম? যত আমার পজিটিভ হবে তত আমার ইজিলি কী হবে? M+2 M এ কনভার্ট হয়ে যাবে। এবার থেকে যারা যারা কথা বলবে তাদেরকে জিজ্ঞেস করো, ঠিক আছে? কী বললাম? M+2 আমার ইজিলি কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখ ভাই তুই বল, তাহলে এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে M+2 আর M এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? কার বেশি হবে? M+2 M এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? M এর বেশি হবে স্টেবিলিটি, স্বাভাবিক হয়। ওই জন্যই তো ভাই আমার M+2 M এ কনভার্ট হয়ে যাচ্ছে, ওই জন্যই আমার ওর ভ্যালু পজিটিভ হচ্ছে, ওই জন্যই ভাই ওর নিজের রিডাকশনটা আমার ইজিলি হয়ে যাবে। তাহলে দেখ যত আমার ভাই ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ হয় তত আমার স্বাভাবিকভাবেই এই দুটোর মধ্যে এই ভার্সনটা তত বেশি স্টেবল হবে। বুঝতে পারছি? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে যত আমার কী হবে ভাই ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু হবে হচ্ছে পজিটিভ, তত আমার ভাই নিজের রিডাকশন তত ভালো হবে, স্মুথ হবে, স্পন্টেনিয়াস হবে। তার মানে তত আমার ভাই M+2 M এ চলে যাবে, তত আমার কী হবে ভাই M+2 আর M এর মধ্যে M এর স্টেবিলিটি আমার বেশি হবে। বোঝা গেল? এই জন্য একটা কোশ্চেন চল দেখি তোকে যদি বলি, দুখানা কাপেল ধর তোকে দিলাম, কোন কোন জিনিস দেওয়া আছে চল লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ E0, নিচে লিখবি copper+2/copper Cu+2/Cu equals to 0.34 volt and E0 Cu+/Cu is 0.52 volt. Cu+/Cu is 0.52 volt. আমি ঠিক শিওর নই, ঠিক আছে, ভ্যালুগুলো যে লিখেছে সে ঠিক লিখেছিল কিনা। যা আছে যা কোশ্চেন আছে তার বেশি আমি অ্যান্সারটা করবো, আমার তো কনসেপ্টে কোনো গন্ডগোল হবে না তার জন্য। আচ্ছা লেখ, এই ডেটা থেকে তোকে দেখে বলতে হবে
এই ডেটা দুটো দেখে তোকে বলতে হবে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল এবং কপার প্লাস ওয়ান অ্যান্ড কপার প্লাস টু। এই দুখানে ডেটা দেখে তোকে বলতে হবে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল এবং কপার প্লাস ওয়ান অ্যান্ড কপার প্লাস টু। কার স্টেবিলিটি বেশি হবে? এই দুখানে ডেটা দেখে আমি বুঝছি কী কী ভ্যালু দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে E0, ফার্স্টে কী দেওয়া আছে ভ্যালুটা? কপার প্লাস টু স্ল্যাশ CU ইকুয়ালস টু কী দেওয়া? 0.34 ভোল্ট, তাই তো। আর E0 কপার স্ল্যাশ CU এটার ভ্যালু কত দেওয়া আছে? 0.52 ভোল্ট। এই দুটো থেকে তোকে বলতে হবে 0.5 সরি কপার প্লাস টু নাকি কপার প্লাস, কে বেশি স্টেবল এটা তোকে বলতে হবে। কে হবে বেশি স্টেবল? কপার প্লাস, তাই তো। কপার প্লাস কেন বেশি স্টেবল হবে? কি বুঝলি এতক্ষণ ধরে? তাহলে এতক্ষণ ধরে আমি এটাই বললাম যে ভাই এর ভ্যালু যত বেশি পজিটিভ তত M+2 বেশি স্টেবল হবে। আমি এতক্ষণ ধরে এটা বলছিলাম। তাহলে কি বুঝলি সেটার বেসিসে এটার অ্যান্সার দে, ঠিক করে দে, ঠিক করে আমাকে এক্সপ্লেন করে বল। ক্লাস 12 তো শেষ হয়ে গেছে, নভেম্বর মাস শেষ, আর কদিন পরে বোর্ড এক্সাম। এতক্ষণ ধরে যেটা বুঝলাম তার বেসিসে আমাকে বল কপার প্লাস টু না কপার প্লাস, কে বেশি স্টেবল হবে। আমাকে অ্যান্সার দেওয়ার আগে নিজে একবার ভাবনা চিন্তা করে অ্যান্সার দে, কারণ র্যান্ডম অ্যান্সার দেওয়ার জায়গা তুই আর নেই। র্যান্ডম অ্যান্সার তুই স্কুলের ভাইবাতে গিয়ে দিবি, স্কুলের পরীক্ষাতে গিয়ে দিবি র্যান্ডম এক্সাম, এখানে দিয়ে দিবি না। যা মনে হলে একটা অ্যান্সার বলে দিলাম, কোনো একটা কনভার্সনাল যা মনে হলে একটা রিয়াকশানের রিয়েজেন্ট বলে দিলাম। এতদিন তাই এইভাবেই চলে এসছে এখানে বেসিক্যালি। না যারা পড়াশোনা করি তারা সেভাবেই বলেছে, অনেকে আবার বলতোই না কিছু। বললাম এই কনভার্সন কীভাবে করবো, তারা ভাই ভাবনা চিন্তার নাম করে অনেক কিছু ভেবে ফেলেছে, কিন্তু রিয়াকশানটাই ভাবতে পারেনি। রিয়েজেন্ট কী হবে যা একটা মাথায় আছে বলে। তাহলে বল এইবারে কপার প্লাস না কপার প্লাস কে বেশি স্টেবল হবে? এক্স্যাক্টলি, কপার প্লাস টু আর কপার প্লাস এই দুজনের মধ্যে কার টেন্ডেন্সি বেশি রিডিউস হয়ে যাওয়ার? কপার প্লাস টু। কেন? তার কারণ হচ্ছে কি কপার প্লাস টু আর কপার প্লাসের মধ্যে কার টেন্ডেন্সি বেশি রিডিউস হয়ে যাওয়ার? কপার প্লাসের টেন্ডেন্সি। কেন? তার কারণ হচ্ছে বেশি পজিটিভ। যত বেশি পজিটিভ হবে E0 ভ্যালু তত আমার কী হবে ভাই? ডেল G ইকুয়ালস টু -NF E0 সেল ছিল। তো আমি তো কিছুক্ষণ এটাই বললাম ভাই, যত বেশি পজিটিভ হবে তত অত তোকে ভাবতে হচ্ছে না, যত বেশি পজিটিভ হবে তত আমার কী হবে ভাই? নিজে ইজিলি রিডিউস হয়ে যেতে চাইবে। তাহলে ভাই যত বেশি পজিটিভ এই দুজনের মধ্যে কে আমার বেশি ইজিলি রিডিউস হবে? কপার প্লাস টু নাকি কপার প্লাস ওয়ান? কে বেশি ইজিলি রিডিউস হবে? কপার প্লাস ওয়ান। তাহলে কে বেশি স্টেবল, কপার প্লাস টু না কপার প্লাস ওয়ান? কপার প্লাস টু। কারণ কি কপার প্লাস টু অত ইজিলি আমার রিডিউস হতে চাইবে না। তাহলে আমার অ্যান্সার কি হলো? কপার প্লাস টু হচ্ছে আমার বেশি স্টেবল। এটা তুই বুঝে গেছিস ভাই, আমি ওরকম খাতায় লেখাবো না এগুলো তোকে ওরকম যদি আসেও আমি তোকে পাঠিয়ে দিয়েছি, এই কোশ্চেনের অ্যান্সার আমার তোর পাঠানো আছে। পরেরটা লেখ, হুইচ ওয়ান ইজ অক্সিডাইজিং সরি আচ্ছা লেখ, অসুবিধা কিছু নেই। হুইচ ওয়ান ইজ অক্সিডাইজিং অ্যান্ড হুইচ ওয়ান ইজ রিডিউসিং among chromium plus 2 and manganese plus 3. Which one is oxidizing and which one is reducing among chromium plus 2 and manganese plus 3? chromium plus 2 আর manganese plus 3 মধ্যে কোনটা অক্সিডাইজিং কোনটা রিডিউসিং? chromium plus 2 manganese plus 3. manganese plus 3 atomic number, manganese atomic number 25, manganese plus 3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বল? কি হবে বল? manganese plus 3 3d4 4s0 3d4 4s0 3d4 4। chromium plus 2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4s0 3d4, কারণ ক্রোমিয়ামের হচ্ছে আমার কি ভাই 4s1 3d5, তাহলে ক্রোমিয়াম প্লাস 1 এর হবে 4s0 3d5, ক্রোমিয়াম প্লাস 2 হবে কি ভাই 4s0 3d4। দুজনেরই দেখ d4, দুজনেরই d4, কিন্তু ভাই এদের মধ্যে কে অক্সিডাইজিং কে রিডিউসিং?
দেখ বেসিক্যালি ক্রোমিয়ামের ভাই আমার টেন্ডেন্সি আছে কি বলতো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে বসে থাকার। ক্রোমিয়ামের টেন্ডেন্সি আছে হচ্ছে আমার কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে বসে থাকার। যদি আমার ক্রোমিয়ামের টেন্ডেন্সি থাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে বসে থাকার, তার মানে এই ছবিটা তো আমার অ্যাকচুয়াল ছবি নয়। অ্যাকচুয়াল ছবি কীরকম হবে মনে আছে, আমি করেছি ভাই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে এটাকে যদি ভেঙে দিতে এরকম হবে, T2G আর EG, মনে আছে এই দুখানা জিনিস পড়েছিলাম, T2G আর EG, T2G EG, ক্লিয়ার? কার টেন্ডেন্সি বেশি হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে, সেগুলো তো আমার তো আবার নেই। ম্যাঙ্গানিজ প্লাস 2 আর ক্রোমিয়াম প্লাস 2, তাহলে এইটার অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? তাহলে ক্রোমিয়াম প্লাস 2 আমার অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন, এই ফর্মটা আমার লিখতে হবে T2G রেসপেক্টে। এইবারে দেখ ভাই 4টে ইলেকট্রন আমার কাছে আছে, 4টে ইলেকট্রন আছে, ক্রোমিয়াম প্লাস 2, মেটাল উইথ হায়ার অক্সিডেশন নাম্বার। মেটালের যদি আমার ভাই অক্সিডেশন নাম্বার হাইয়ার হতো তাহলে আমার কি হতো মনে আছে, দেখবি ওরা তখন হতে যেত আমার কি বলতো স্ট্রং ফিল্ড। দেখবি তোর লেখা আছে কারা কারা স্ট্রং ফিল্ড হয়। মেটালের যদি অক্সিডেশন নাম্বার হাইয়ার হয় প্রচুর বেশি, তখন আমার ওরা স্ট্রং ফিল্ড হয়। ক্রোমিয়ামের তো অক্সিডেশন নাম্বার নর্মালি +2 হয়, ক্রোমিয়াম নর্মাল +2 হয়, +6 হলে তখন আমি হাই বলতে পারতাম। তাহলে ভাই এ যদি আমার দেখ ক্রোমিয়াম +2, এ তো ভাই অত স্ট্রং ফিল্ড নয়, বুঝতে পারছিস, এ আমার অত স্ট্রং ফিল্ড নয়। তাহলে যদি আমার স্ট্রং ফিল্ড না হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমার কী করতে মনে আছে, স্প্লিটিং আমার বেশি করতো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমার স্প্লিটিং করতে বেশি। তাহলে স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হতো মনে আছে, ডেল্টা ও গ্রেটার দেন পি, এটা হতো কার জন্য ভাই, স্ট্রং ফিল্ডের জন্য হতো, তাই না? স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হতো, ডেল্টা ও গ্রেটার দেন পি। যদি আমার এরকম হতো তখন আমি কী করতাম বলতো, 4 নাম্বার ইলেকট্রনটা আমি তখন কোথায় দেবো, যদি আমার এরকম কেস হতো, এগুলো তোর আসে কোশ্চেন কোঅর্ডিনেশনে, যদি আমার এরকম হতো ডেল্টা ও গ্রেটার দেন পি, তখন আমি 4 নাম্বার ইলেকট্রনটা কোথায় দিতাম, উপরে না নিচে? আগে পেয়ার করবো, যেটা আমার কম হবে সেটা আমি দিতাম, এসব আমি বহুদিন আগে পড়েছি। তাহলে দেখ আমার তো ভাই স্ট্রং ফিল্ড না, তাহলে ভাই এই উইক ফিল্ড, তার মানে ডেল্টা ও লেস দেন পি, আর ডেল্টা ও লেস দেন পি হলে আমি কী করবো, পেয়ারিংটা করবো না, তাহলে অন্য ইলেকট্রনটা আমার উপরে চলে যাবে। তাহলে ক্রোমিয়াম প্লাস 2 অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন এটা, আর ম্যাঙ্গানিজ প্লাস 3 এর ততটা টেন্ডেন্সি নয় ভাই এইভাবে বসে থাকে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ এটা বেশি স্টেবল, এটা দেখ এটা তো আমার ডি অরবিটালে স্প্লিট হয়ে গেছে, ডি অরবিটালে স্প্লিটিং হয়েছে, পড়েছিলাম ভাই এর আগে। ডি অরবিটালে স্প্লিটিংয়ের পর দেখ এটা কিন্তু আমার ভাই পুরোপুরি, আচ্ছা মনে আছে মাঝখানে একটা সেন্টার ছিল, এই সেন্টার নাম ছিল বেরাই সেন্টার, দেখবি বেরি সেন্টার নাম ছিল, এটা বেরি সেন্টার। দেখ এ কিন্তু আমার ভাই পুরোপুরি হাফ ফিল্ড না, এ যদি আমার একটা ছেড়ে দেয়, দেখ আমার কিন্তু এখন ওভারঅল এনার্জিও বেশি, কারণ এটাতে এনার্জির টার্মে হচ্ছে ভাই। আমার ভাই ওই ডিগুলো ভেঙে গিয়ে দুটো আমার হায়ার এনার্জিতে যেত, 3টে আমার লোয়ার এনার্জিতে যেত, এগুলো কোঅর্ডিনেশনও করেছি, এটা আমার এনার্জির টার্মে হচ্ছে। দেখ আমি যদি ভাই একটা ইলেকট্রন বাদ দিয়ে দিতে পারি এখান থেকে, সিস্টেম ছেড়ে যদি আমার একটা ইলেকট্রন চলে যায়, তাহলে আমার ওভারঅল সিস্টেমের এনার্জি কমবে, এনার্জি কমলে আমার স্টেবিলিটি বাড়ে। এই জিনিসটা আমি ক্লাস 11-এর শুরু থেকে শুনে আসছি, এনার্জি যত কম হয় তত আমার স্টেবিলিটি বেশি। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে দেখ আমার স্বাভাবিকভাবে এনার্জি কম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এনার্জি তো কমলোই, প্লাস আমার কী হলো বলতো, দেখ পুরোপুরি হাফ ফিল্ড হয়েছে, এই নিচের সাইডটা তো পুরোপুরি হাফ ফিল্ড হলো। ও তো ভাই যা থাকে থাক, কারণ ওকে তো আমার আলাদা এনার্জি লেভেল, ওকে তো আমি কনসিডারই করবো না। আমি কেন এখানে বলতো যখন এইভাবে ছবি আঁকি তখন কেন এর রেসপেক্টে হাফ ফিল্ড ফুল দেখি, কারণ সবার এনার্জি আমার সেম। এখানে তো আমার ভাই ওদের দুজনকে কনসিডার করলে হবে না, কেন, কারণ ওদের দুজনের এনার্জি আলাদা, বোঝা গেছে, ওদের দুজনের আমার এনার্জি আলাদা। তাহলে দেখ ক্রোমিয়াম প্লাস 2 যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমার কোথায় যাবে বলতো, মোর স্টেবল T2G3-তে যাবে। কেন T2G3 বেশি স্টেবল, তার কারণ এটা ভাই দেখ আমার হাফ ফিল্ড, বোঝা গেল, এটা হচ্ছে আমার হাফ ফিল্ড। T2G4 যদি ছিল আমার হাফ ফিল্ড হতো না। T2G5 যদি দেখ আমার যদি হয়ে যেত তাহলে দেখ আমার ওভারঅল এনার্জি বেড়ে যেত, তো এনার্জি বাড়লে তো আমার স্টেবিলিটি কম হবে। তাহলে আমার কী হলো বলতো, বেসিক্যালি ও একটা ইলেকট্রন ছেড়ে আমার চলে গেল T2G3-তে, বোঝা গেছে? তো যদি আমার যায় T2G3-তে তাহলে ভাই ক্রোমিয়াম প্লাস 2 একটা ইলেকট্রন ছেড়ে দেবে। ক্রোমিয়াম প্লাস 2 যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ভাই ক্রোমিয়াম প্লাস 2 কি এজেন্ট, অক্সিডাইজিং আর রিডিউসিং? ক্রোমিয়াম প্লাস 2 হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট, যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। ও ভাই নিজে অক্সিডাইজ হলো, তারপর অন্যকে করেছে রিডিউস, তাহলে ক্রোমিয়াম প্লাস 2 আমার কী হলো, রিডিউসিং এজেন্ট। রিজন কী হলো, রিজন হচ্ছে এটা আমার তোকে পাঠানো আছে খুব সম্ভবত, পাঠানো থাকলে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আর যদি তোর না বুঝিস, মানে বুঝে গেছিস, তাহলে খাতার মধ্যে নিজের ভাষায় লিখে রাখবি, আমি এখন তোকে এটা কিছু করবো না, আমি তোকে এটা পাঠিয়ে দেবো সিম্পলি। তাহলে ক্রোমিয়াম প্লাস 2 আমার কি এটা পাঠানো আছে, আমি পাঠিয়েছিলাম মনে হয় রিসেন্টলি, ঠিক আছে? তাহলে ভাই ওই একটা ইলেকট্রন ছেলে কোথায় গেলো, মোর স্টেবল T2G3-তে গেছে। ম্যাঙ্গানিজের কেসটা বাদ দেখি, ম্যাঙ্গানিজ ভাই এসব ফর্ম টর্ম করে না, তাহলে ম্যাঙ্গানিজের কী হবে, দেখ ম্যাঙ্গানিজের ভাই এরকম D4 আছে, ম্যাঙ্গানিজ বরঞ্চ আমার স্টেবল হয়ে যাবে কথা বলতে একটা ইলেকট্রন আসলে। তোর মনে হতে পারে এখন কেন এনার্জি বাড়লো না, আর এনার্জি বাড়বে না, তার কারণ এটা তো প্রত্যেকের এনার্জি সেম, কারণ এটা তো ভাই আমার ফর্ম করেনি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে? এটা তো ভাই প্রত্যেকটা এনার্জি সেম এনার্জিগুলো কিন্তু একসাথে লেখা হয় এরকম পরপর। তাহলে ম্যাঙ্গানিজ আমার একটা ইলেকট্রন নিয়ে বরঞ্চ স্টেবল D5-এ চলে যেতে পারবে। তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 আমার ইলেকট্রন নিয়ে চলে গেল হচ্ছে D5-এ। তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 নিজেরই নিয়ে ইলেকট্রন, তাহলে ম্যাঙ্গানিজ প্লাস 3 কি এজেন্ট, চঞ্চল, অক্সিডাইজিং রিডিউসিং,
ম্যাঙ্গানিজ প্লাস হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট, বোঝা গেল? তাহলে ক্রোমিয়াম প্লাস 2 নিজে আমার ইলেকট্রন ছেড়েছিল, এ হয়েছিল আমার রিডিউসিং এজেন্ট, আর ম্যাঙ্গানিজ প্লাস 2 আমার কি হলো? অক্সিডাইজিং এজেন্ট। বুঝলি? এটা কিন্তু ভালো কোশ্চেন, ফেমাস কোশ্চেন, এটা কিন্তু তোকে পরীক্ষায় দেবে। হোয়াই ক্রোমিয়াম প্লাস 2 ইজ আ রিডিউসিং এজেন্ট আর ম্যাঙ্গানিজ প্লাস 2 ইজ আ অক্সিডাইজিং এজেন্ট। চল পরের কোশ্চেনে চলে যাবো। এই পরের পার্টগুলো যেগুলো দেখছিস না, তোর বইয়ের মধ্যে আছে 4.3.6, 4.3.7, এগুলো তুই বাড়িতে রিডিং দিবি। এখান থেকে যা কোশ্চেন পসিবল আমি তোকে পাঠিয়ে দিয়েছি। ফ্লুরাইডের অক্সিডেশন নাম্বার অক্সিজেনের সাথে কত হবে, এগুলো আমার পাঠানো আছে। ম্যাঙ্গানিজ অক্সাইডের কত হবে, ম্যাঙ্গানিজ ফ্লুরাইডের কত হবে, এগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। তুই বাড়িতে এখান থেকে রিডিং দিতে পারিস। এইসব কোশ্চেন আমার তোকে পাঠানো আছে। কপার কেন ভাই আয়োডাইড ফর্ম করে না, এগুলো পাঠানো আছে, কালকেই পাঠিয়ে দিয়েছি। চল নেক্সট হচ্ছে 4.3.9 ম্যাগনেটিক প্রপার্টি। 4.3.9 ম্যাগনেটিক প্রপার্টি। ওর মধ্যে ফর্মুলা দেখতে পাচ্ছি সবাই, দেখা যাচ্ছে ফর্মুলা মিউ ইকুয়ালস টু √n × n+2। ইউনিট হচ্ছে আমার বোহর ম্যাগনেটন। তোকে জিজ্ঞেস করতে পারি কিন্তু হোয়াট ইজ দ্য ইউনিট অফ, এগুলো তো আমি কোঅর্ডিনেশনও পড়েছিলাম, তাও এখানে মার্ক করে রাখলাম বইয়ের মধ্যে যেহেতু আছে বোহর ম্যাগনেটন বলে। বোহর ম্যাগনেটের স্পেলিং ঠিক লিখে আসবো, ঠিক আছে? বোহরের স্পেলিং মানে বোর, তুই বোর চাইলে বলতে পারিস, তোকে তো স্পেলিংটা ঠিক লেখা নেই কথা। আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে, জানলাটা ঠেলে দে তো পিছনে, খুলে দে।